নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। সেনাকুঞ্জের সম্বর্ধনায় ডক্টর ইউনূস। সশস্ত্র বাহিনী দিবসে শিক্ষা ও নির্মাণে রাষ্ট্র ও সরকার প্রধানের শ্রদ্ধা। সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সাথে বেগম জিয়ার বৈঠক। রাজনীতিবিদ সহ অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময়। চেয়ারপারসনকে বিদায় জানালেন ৩ বাহিনীর প্রধান। ভয়াবহ ভূমিকম্পে কাঁপল দেশ। নরসিংদী, বংশাল ও নারায়ণগঞ্জে নিহত ১০। রাজধানী জুড়ে আতঙ্ক। আরও বড় কম্পনের সতর্কবার্তা বিশেষজ্ঞদের। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই, সতর্ক থাকার আহ্বান জাহিদ হোসেনের। ভোট ডাকাতির চেষ্টা করলে কঠোর পরিণতির হুঁশিয়ারি গোলাম পরোয়ারের। মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনাকে ফেরাতে সরকারের উদ্যোগ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীরবতা। জনগণের সামনে পরিষ্কার করার তাগিদ বিশ্লেষকদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান ও চলমান রাষ্ট্র সংস্কারে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থার প্রতি সম্মান জানিয়ে যাচ্ছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে সেনাবাহিনী যথাযথ ভূমিকা পালন করবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের আয়োজন ছিল বরাবরের মতো মনোমুগ্ধকর। প্রধান অতিথি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বিকেল ৪টার পর অনুষ্ঠানস্থলে পৌঁছালে শুরু হয় আনুষ্ঠানিকতা। আগে থেকেই সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তা ও সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা সেনাকুঞ্জে এসে উপস্থিত হন। ভ্রাতৃত্বের মেলবন্ধন ছিল পারস্পরিক সৌহার্দ্যের প্রতীক। সশস্ত্র বাহিনীর সদস্যদের অভিনন্দন জানিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান ও চলমান রাষ্ট্র সংস্কারে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থার প্রতি সম্মান জানিয়ে যাচ্ছে। 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থান ও চলমান দেশ পুনর্গঠন ও সংস্কারের কাজেও সশস্ত্র বাহিনী বরাবরের মতোই মানুষের পাশে দাঁড়িয়ে অব্যাহতভাবে দেশের মানুষের আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে দেশের জন্য ত্যাগ ও তৎপরতার এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে। নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরুর কথা জানান প্রধান উপদেষ্টা। নির্বাচন আনন্দ ও উৎসবমুখর করতে সম্মিলিত চেষ্টা অব্যাহত রাখার কথাও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন হবে। এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে। একটি শান্তিপ্রিয় জাতি হিসেবে আমরা সকল বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্মানজনক ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। তথাপি যে কোনো আগ্রাসী বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে সদা প্রস্তুত ও সংকল্পবদ্ধভাবে থাকতে হবে। মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালের 21 নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে দখলদার পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করে। দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়। আনন্দের দিন। দেশের যে কোনো দুর্যোগ, যে কোনো সংকটে বাংলাদেশের সশস্ত্র বাহিনী যে ইতিবাচক গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে সেটি স্মরণ করিয়ে দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বললেন, আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই সংসদ নির্বাচন একটি শান্তিপূর্ণ এবং অবাধ গ্রহণযোগ্য করতে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা ইতিবাচক ভূমিকা পালন করবে, যেমনটি তারা অতীতেও করেছিল। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন প্রধান উপদেষ্টা। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে হাসি মাখা মুখে রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে কুশল বিনিময় করেন বিএনপি চেয়ারপারসন। সম্বর্ধনা অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়াকে বিদায় জানান ৩ বাহিনীর প্রধান। বিস্তারিত মোবাশ্বের আহমদের রিপোর্টে। সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার বিকাল ৪টার পরে গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে রওনা দেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
4:30টায় সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে উপস্থিত হন বেগম খালেদা জিয়া। শারীরিক নানা জটিলতা থাকার পরও মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন। সবকিছুকে ছাপিয়ে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় কেন্দ্রবিন্দুতে পরিণত হন তিনি। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে 2010 সালের 13ই নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত মইনুল রোডের বাসা থেকে বেগম খালেদা জিয়াকে উচ্ছেদ করেছিল তৎকালীন শেখ হাসিনার সরকার। জুলাই আগস্টের অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর এটি তার দ্বিতীয়বারের মতো সশস্ত্র বাহিনী দিবসে যুক্ত হওয়া। অনুষ্ঠানে হাসিমাখা মুখে রাজনৈতিক ব্যক্তিত্ব ও 3 বাহিনীর সদস্যদের সাথে কুশল বিনিময় করেন সাবেক এই প্রধানমন্ত্রী। কুশল বিনিময় করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিপি নেতারা। কুশল বিনিময় শেষে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয়বস্তু জানা না গেলেও চলমান রাজনীতি ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে দেশের শীর্ষ এই 2 ব্যক্তিত্বের সাক্ষাৎ বিশেষ তাৎপর্য বহন করে। সংবর্ধনা অনুষ্ঠান শেষে 3 বাহিনীর প্রধানগণ বিদায় জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। নানান আয়োজনে উদযাপন হলো সশস্ত্র বাহিনী দিবস। এই উপলক্ষে সকালে ঢাকা সেনানিবাসের শিক্ষা অনির্বাণে মুক্তিযুদ্ধের শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানে প্রাণ দিয়ে ছাত্র জনতা যে সুযোগ দিয়েছে তা কাজে লাগিয়ে গণতান্ত্রিক উত্তরণের আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। এরপর 3 বাহিনীর প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষে শ্রদ্ধা জানান শিক্ষা অনির্বাণে। দিবসটি উপলক্ষে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খিতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা বীরত্বের সাথে স্মরণ করেন। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী। সময়ের আবর্তে অধিকাংশ বীর মুক্তিযোদ্ধা আজ বয়সের ভারে ভারাক্রান্ত। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানানোর জন্য সশস্ত্র বাহিনী বিভাগ, সেনা, নৌ বিমান বাহিনী প্রতি বছর সশস্ত্র বাহিনী দিবস উদযাপনকালে যে উদ্যোগ নিচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এ সময় দেশ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই 2024-এ নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই যেন তাদের দেওয়ার সুযোগ কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে পৃথিবীর সামনে গণতান্ত্রিক উত্তরণের একটি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পারি। এর আগের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন 3 বাহিনীর প্রধান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনী পদক পরিয়ে দেন প্রধান উপদেষ্টা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। রিক্টার স্কেলে 5.7 মাত্রার এই ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়ে রাজধানীবাসী। রাস্তায় বের হয়ে আসে মানুষ। ভূমিকম্পের ফলে বেশ কিছু ভবন হেলে পড়ার পাশাপাশি ফাটলও দেখা দিয়েছে। পুরান ঢাকার বংশাল এলাকায় একটি 7তলা ভবনের রেলিং ধসে 3 জনের মৃত্যু হয়েছে। 3 জনই পথচারী। এছাড়াও নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরে মারা গেছে 7 জন। ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও বিএনপি মহাসচিব। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। শুক্রবার সকাল 10:38। সরকারি ছুটির দিন হওয়ায় ঘরেই ছিলেন নগরবাসী। শক্তিশালী ভূমিকম্পে হঠাৎ কেঁপে ওঠে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা। মুহূর্তের মধ্যেই ভবন দুলতে শুরু করলে বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসে মানুষ।
রিক্টার স্কেলে 5.7 মাত্রার 26 সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্প আতঙ্ক সৃষ্টি করে জনমনে। ভবন থেকে লাফিয়ে বের হতে গিয়ে আহত হয় বেশ কয়েকজন। আমি 6 তলার উপরে ছিলাম আমার বাসায়, তো প্রচণ্ড একটা ঝাঁকি দিয়েছে। আমি এরকম ঝাঁকি এর আগে অনুভব করি নাই কোনো সময়। আমার বাসার শোকেসে কাপ পিসগুলো পড়ে গেছে, চেয়ার পড়ে গেছে। তখন যত দ্রুত পারছি বাসা থেকে নিচে চলে আসার চেষ্টা করছি। প্রচণ্ড ভূমিকম্প, বিল্ডিংগুলো কামড়েছে, বিল্ডিংয়ের বাইরে মানুষগুলো সব বাইরে চলে আসছে। মানে এই ব্যাংকের পড়ে গেছে আর কি, হঠাৎ করে মানে ঘুলে পড়ে গেছে আর কি। ভূমিকম্পের সময় 7 তলা ভবনের রেলিং ভেঙে ঢাকার বংশালের কসাইটুলিতে নিহত হয়েছেন 3 জন। আহতদের নেওয়া হয়েছে হাসপাতালে। আজকে আমার লোকজন বা আমি বাঁচছি ভাই আজকে তেল পাওয়ার জন্য ভাই। তেল পা ছিল, বাস ছিল 50টা বাসে একটা বাস আলাম ছিল, সব বাস ভেঙে পড়ে গেছে। একটা প্যান্ডেল ছিল, প্যান্ডেলের উপরে পড়াতে মানুষ বেঁচে গেছে, আরো অনেক হতাহত হতে পারতো। 4-5 জনের উপরে পড়েছে, আহতরা খুব গুরুতর অবস্থায়। 95% না বেঁচে থাকার চান্স আছে। ভবন মালিক তারা 3 ভাই, তারা এখন তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি এবং মোট 3 জন মারা গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে এই রকম ঝুঁকিতে পুরান ঢাকার বহু ভবন। এখনই ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করতে না পারলে বড় ধরনের ঝুঁকিতে থাকবে নগরবাসী। পিছনে যে ভবনটা 8 তলা ভবন, ওখানে ছাদে যে রেলিং আছে, এই রেলিংটা খসে পড়ে ভূমিকম্পের কারণে। আপনার পিছনে একটা ভবন দেখেন, ওই রাস্তার অংশে রেলিং দেওয়া আছে, এগুলো তো কিন্তু আসলে কোনো পিলার নাই। যে কোনো সময় ভূমিকম্পে এই রেলিংগুলো আনস্টেবল আছে, এগুলো গায়ে আবার পড়ার সম্ভাবনা আছে। মাঝারি মাত্রার এই ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন বাসাবাড়িতে ফাটল দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি সড়ক প্রশস্ত করা সহ ভূমিকম্প সচেতনতা বাড়ানোর তাগিদ সবার। ফজলে রাব্বি, বাংলাভিশন, ঢাকা। রাজধানীর মিটফোর্ড হাসপাতালে নিহত স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। ভূমিকম্পে আহতদের মধ্যে 42 জন আসে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে। এদের মধ্যে নরসিংদী থেকে আসে ওমর নামে 10 বছরের এক শিশু ও তার বাবা, তারা মারা গেছেন। ভূমিকম্পে আহতদের দেশের সব সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। শুভ মাহফুজের রিপোর্ট। হাজী আব্দুর রহিম লক্ষ্মীপুরে বাড়ি হলেও পরিবার নিয়ে থাকেন রাজধানীর পুরান ঢাকার কসাইটুলি এলাকায়। ছেলে রিমনকে নিয়ে সকালে বের হন বাজার করার জন্য। হঠাৎ ভূমিকম্পে পাশের 7 তলা ভবনের রেলিং ভেঙে রাস্তায় এসে তাদের উপর পড়লে তাৎক্ষণিক নিহত হয় 14 বছরের রিমন। ভাতিজা আর হলো আপনার রহিম, আব্দুর রহিম, দুইজনই মনে করেন বাজারে যাইতাছে, এর মধ্যে এই দুর্ঘটনাটা ঘটছে। একই এলাকায় আহত হন সলিমুল্লাহ মেডিকেল কলেজের 52 ব্যাচের শিক্ষার্থী রাফিউল ও তার মা। মেডিকেলে নেয়ার পর রাফিউল মারা যান। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন রাফিউলের মা। এখান থেকে ছাড়তে পড়ছে বলে ওই পাথর পড়ে আহত হইছে, এখন মারা গেছে শুনলাম। ভাতিজার বয়স 12 থেকে 13 বছর এরকম হবে। হ্যাঁ, ওই যে সুরিটোলা স্কুলে পড়তে ক্লাস 6-এ। আমার ভাইয়ের বয়স হচ্ছে 45, 47 এরকম হবে। ভূমিকম্পে আহত হয়ে ঢাকা মেডিকেলে আসেন 42 জন। এদের মধ্যে ভর্তি রয়েছেন 5 জন। এর মধ্যে 3 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শিক্ষার্থীরা অনেক হুড়োহুড়ো করে নামার সময় অনেকেই আহত হয়েছে। ওই ভূমিকম্প যখন হচ্ছিল তখন পড়তেছিলাম, আমি মনে করছি যে ভবন ভেঙে পড়তেছে, শব্দ হচ্ছিল খুব। ওইটা বুঝে আমি মনে করছি ভেঙে পড়তেছে, ওইটা বুঝে আর কি সামনে বারান্দা, তো বারান্দা থেকে দোতলা থেকে লাফ দিছি। পাশের বিল্ডিং এর ইটগুলি পড়ে ওটা হয়ে গেছে, পড়ে আমার গায়ে পড়ছে। এদিকে ভূমিকম্পে আহতদের দেখতে দুপুরে ঢাকা মেডিকেলে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় দেশের সব সরকারি হাসপাতালে আহতদের চিকিৎসা নেওয়ার নির্দেশনা দেওয়ার কথা জানান তিনি। প্যানিকের কারণে অনেক ইনজিওর্ড হয়েছে, আমরা সবগুলো বলেছি যাতে চিকিৎসার কোনো ত্রুটি না হয়, এবং সেটা আপনারা তো দেখছেন এখানে যারা ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ তাদের তো চিকিৎসা চলছে, এবং সবগুলো হাসপাতালে এগুলো বলা, সব মানে সরকারি হাসপাতাল। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা। এদিকে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত রাজধানীর বংশালের কসাইটুলি এলাকা পরিদর্শন করেছেন ঢাকা 6 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। বাদ-জুমা ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। বলেন, মানুষের জীবনের থেকে সহায় সম্পত্তি বা অন্য কিছু মূল্যবান হতে পারে না। ঢাকা শহরকে নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে সবাই মিলে হাতে হাত রেখে একসাথে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। দীর্ঘদিন যাবৎ এই ঝুঁকিপূর্ণ অবস্থার কথা বলা হচ্ছে,
এর আগেও এখানে অগ্নিকাণ্ডের সময়ও জনগণ বিশাল পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলে স্মরণ করিয়ে দেন ইশরাক। পুরান ঢাকাকে নতুনভাবে গড়ে তোলার জন্য সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। আমাদের এই পুরানো ঢাকার যে ভবনগুলো রয়েছে এই বিষয়ে কিন্তু দীর্ঘদিন যাবৎ এই এলাকার যারা জনপ্রতিনিধিরা রয়েছেন বা আমরা যারা বসবাস করি, আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি যে এখানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু আমরা বসবাস করছি। এবং ইতিপূর্বে আপনি দেখেছেন যে এখানে অগ্নিকাণ্ড সময়ও কী ধরনের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন জনগণ হয়েছে, এবং এটা তো একটা প্রাকৃতিক দুর্যোগ। আমি মনে করি যে এখানে কেন্দ্রীয়ভাবে সরকারের একটা উদ্যোগ নিতে হবে এবং এই পুরানো ঢাকার প্রত্যেকটি ভবন চিহ্নিত করে এগুলোকে পুনর্নির্মাণ করা ছাড়া অন্য কোনো উপায় আসলে আমরা দেখতে পাচ্ছি না। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে প্রাণহানি বেড়ে এক শিশুসহ 5 জন, আহত হয়েছে শতাধিক। বহু ভবনে দেখা দিয়েছে ফাটল, ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘরের আসবাবপত্র। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে জেলার সবকটি উপজেলাকে নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভূমিকম্প মানেই ভয় আর আতঙ্ক, তাহলে এর কেন্দ্রস্থলের আশপাশে ভূমিকম্পের প্রভাব আর আতঙ্ক কেমন হতে পারে? বাংলাদেশে এ পর্যন্ত যত ভূমিকম্প অনুভূত হয়েছে তার বেশিরভাগের কেন্দ্রস্থল ভারত অথবা মিয়ানমারের কোনো এলাকা। শুক্রবার সারা দেশে 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, যার উৎপত্তিস্থল প্রথমে নরসিংদীর ঘোড়াশাল বলা হলেও পরে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয় ঘোড়াশাল নয়, উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী এলাকায়। ভূমিকম্পে সকাল 10:38 কেঁপে উঠে গোটা জেলা সহ আশপাশের জেলা। মুহূর্তেই আতঙ্কিত মানুষ বাড়ি ঘর ও দোকানপাট থেকে সড়কে বেরিয়ে আসে। জেলায় বড় কোনো ভবন ধসের ঘটনা না ঘটলেও ছোট ছোট বহু ভবনে ফাটল দেখা দিয়েছে। বহু ভবন ও বাড়ি ঘরের আসবাবপত্র সহ ক্ষতিগ্রস্ত হয়েছে বহু স্থাপনা। ভূমিকম্পের ঘটনায় অনেকেই আতঙ্কিত হয়েছেন। মানে দেয়ালের সাথে ধাক্কা খাইয়া পড়ছে, আবার ভয়ও পাইছে, এখন শুধু অজ্ঞান হয়ে থাকা। আমরা পয়সা ছিল ভূমিকম্পে এসে ঘরে ভয়ে পড়ে গেছে। সদর উপজেলার গাবতলী এলাকায় একতলা ভবনের সিলিং ধসে পিতা পুত্র কন্যা সহ 3 জন গুরুতর আহত হয়েছে। এর মধ্যে পিতা পুত্রকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে মোহাম্মদ ওমর নামে শিশু মারা যায়। এছাড়া পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির ঘরের দেয়াল ধসে কাজম আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়। আহত হয় তার স্ত্রী সহ কয়েকজন। ভূমিকম্পের খবর আসার সাথে সাথে আমরা নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটি ইউনিটে আমরা সংবাদ দিয়েছি এবং আমরা খবর নিয়েছি যে কোথাও কোনো হতাহতের ঘটনা আছে কিনা। আমরা ইতিমধ্যে হাসপাতাল সূত্রে এবং আমাদের যে সূত্র আছে সেই সূত্রে আমরা জেনেছি এই হাসপাতালে 57 জন ভর্তি হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে শিশুটির মা ও এক প্রতিবেশী। ভূমিকম্পের কেন্দ্রস্থল হওয়ার বিষয়টি পরিণত হয় পুরো নরসিংদীর মানুষের আলোচনার প্রধান বিষয়ে। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন প্রাথমিকভাবে শক্তিশালী এই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি তেমন দৃশ্যমান না হলেও এতে ফাটল ধরা ভবনের সংখ্যা কম নয়। তাই দ্রুত সরকারি উদ্যোগে ক্ষতিগ্রস্ত ভবন চিহ্নিত করার পরামর্শ দিয়েছেন তারা। এই কম্পনটিকে আরও বড় ভূমিকম্পের সতর্কবার্তা হিসেবে নেয়ারও পরামর্শ দিয়ে ভূতত্ত্ববিদরা বলেছেন দ্রুত প্রস্তুতি নিতে হবে সরকারকে। কেফাত শাকিলের রিপোর্ট। হঠাৎ 5.7 মাত্রার ভূকম্পনে কেঁপে উঠেছে ঢাকা সহ সারা দেশ। রাজধানীর কাছেই নরসিংদীতে সৃষ্ট স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ মাত্রার এই ভূকম্পন ছড়িয়েছে বেশ আতঙ্ক। ঢাকা শহরের কাছেই হঠাৎ এত শক্তিশালী ভূকম্পনের উৎপত্তির কারণ কি? আমার তো বয়স হয়ে গেছে প্রায় 70 বছর। এই জীবৎকালের মধ্যে আমার বোঝ হয়েছে 60 বছর 65 বছর। আমি এরকম দেখিনি। বাংলাদেশটা হলো গিয়ে আসলে এই যে বিভিন্ন প্লেট সংঘর্ষে সংযোগে রয়েছে, তারপর ফল্ট লাইনের অবস্থান রয়েছে, আর ভূমিকম্পের ইতিহাস রয়েছে আমাদের। আমরা যদি অতীত ইতিহাসগুলো দেখি,
তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই বাংলাদেশের ধারে কাছে আসামে সিলেট ময়মনসিংহ উত্তরেই যে শিলং এলাকায় সেখানে হয়েছে, যেটার ইফেক্ট সিলেট পর্যন্ত ছিল 8.7। তার ছাড়া আমাদের যে এই শ্রীমঙ্গলে একটা হয়েছে, তারপর আরাকান আমরা বলি যে আর্থকুয়েক, সেটাও ছিল 7.5 রিক্টার স্কেলে। তো এগুলোতে অনেক বিপর্যয়কর ছিল। এটা ধরেন আজ থেকে 100 বছর আগে হয়েছে, কেউ কোনোটা 100 বছর আগে হয়েছে। তো রেকারিং পিরিয়ড অনুযায়ী আমাদের এখানে হওয়ার কথা। ঐতিহাসিক পর্যালোচনায় শক্তিশালী এই ভূকম্পন আগামীতে এই অঞ্চলে আরও বড় ধরনের ভূমিকম্পের সতর্কতা দিচ্ছে বলে মনে করেন ভূতত্ত্ব ও দুর্যোগ প্রস্তুতি বিশেষজ্ঞরা। ভূমিকম্প কখন হবে এটা এখন পর্যন্ত পুরো একদম অ্যাকুরেটলি সাইন্টিফিক, তবে বলা যায়, বোঝা যায় একটা জিওলজিক্যাল টেকটনিক্যাল সিচুয়েশন, সার্কামস্ট্যান্সেস, অকারেন্সেস এবং স্ট্রাকচারাল অ্যানালিসিস করে কিছুটা বোঝা যায় যে এখানে, যেমন আমরা বলছি বাংলাদেশ হতে পারে। তারপরে রেকারিং পিরিয়ড হিস্ট্রি, একটা জিওলজিক্যাল হিস্ট্রি অ্যানালিসিস করে রেকারিং পিরিয়ড, এইগুলো আমরা কিছুটা প্রেডিক্ট করতে পারি। তো এগুলো অত একদম আজকেই হবে কালকেই হবে এরকম বলে দেওয়া যাবে না। এই জন্য প্রিপেয়ার্ডনেস এটাই হলো কি সবচেয়ে প্রাইম কনসার্ন। এদিকে ভূমিকম্পের পর বড় ধরনের ক্ষতি দৃশ্যমান না হলেও ভেতরে ভেতরে অনেক ভবনই দুর্বল হয়ে পড়ার শঙ্কা করছেন নগর পরিকল্পনাবিদরা। তাই নগরবাসীর নিরাপত্তায় দ্রুত ক্ষতিগ্রস্ত ভবন চিহ্নিত করতে বলছেন তারা। আজকে ভূমিকম্পে অনেক বিল্ডিংয়ে যে ফাটল দেখা দিল, এগুলো কিন্তু ইন্সপেকশন করাই লাগবে, ডিটেল ইঞ্জিনিয়ারিং ইন্সপেকশন, ডিএ যেটা বলে। এই অ্যাসেসমেন্টটা করতে গেলে ভবন মালিককে কিন্তু রিপোর্ট করার কথা। আমাদের ঢাকার ভবন মালিক যারা আছে তারা অনেক সময় লুকাতে চান যে তার ভবনে ফাটল আছে, এটা অনেক সময় চুনকাম দিয়ে ঢেকে ফেলতে চায় এবং তাহলে ভাড়া দিতে পারবে না। তো রাষ্ট্রের তো দায়িত্ব আছে, কমিউনিটি ভিত্তিক রাষ্ট্রের কিন্তু জোনাল অফিস আছে, রাজুকের আছে, সিটি কর্পোরেশনের আছে, তাদেরকে সম্পৃক্ত করে এই ডিটেল অ্যাসেসমেন্টগুলো আমাদের করতেই হবে। এবং সেই ক্ষেত্রে যারা ভবন মালিক যারা এই ধরনের ফাটল দেখা দিয়েছে তাদেরকে এক ধরনের সহায়তা দেওয়ারও কথা রাষ্ট্র ঘোষণা করতে পারে, যে তারা যদি রাজুক বা সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করে তাহলে তাদের রেট্রোফিটিংয়ের জন্য কী ধরনের টেকনিক্যাল পরামর্শ সেটাও রাজুক দিবে বা সিটি কর্পোরেশন দিবে। এই ধরনের বিষয়গুলো যদি আমরা অনুপ্রাণিত করতে পারি তাহলে মালিকরা নিজেরাই আগ্রহী হয়ে আসবে, আর যারা এটা রিপোর্ট করবে না তাদেরও প্যানালাইজেশনের ব্যবস্থা দরকার। এই দুটো সমন্বয় করলে অন্তত আমরা একটা লেভেলে শনাক্ত করতে পারবো এবং সেই শনাক্তকরণের মাধ্যমে আমরা রেট্রোফিট করে অন্তত যারা থাকবেন বসবাসকারী তাদের নিরাপদ করতে পারবো। আসন্ন বড় ভূমিকম্প দুর্যোগ মোকাবিলায় নগরীতে মাঠ, পার্ক ও জলাধারের সংখ্যা বাড়ানোরও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা। গত 5 বছরে এত জোরে ভূকম্পন অনুভব করেননি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তার মতে এটি সবার জন্য সতর্কবার্তা। আগুন ও ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় সরকারকে 3 বছরের পরিকল্পনা নিয়ে আগানো উচিত বলেও মনে করেন তিনি। সকালে রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন রিজওয়ানা হাসান। দেশের একটি গোষ্ঠী কখনো আইন মানতে চায় না মন্তব্য করে তিনি বলেন, পাহাড় কেটে ইটভাটা করা হচ্ছে, ঝুঁকি কমাতে পরিবেশ বাঁচানোর আহ্বান তার। জানান, পাহাড়ে ইটভাটা বন্ধে সরকার কাজ শুরু করেছে। নতুন করে কোনো জলাশয় এবং পাহাড়ে হাত না দিতে সতর্ক করেন রিজওয়ানা হাসান। এখন যেসব ভবন হচ্ছে এগুলো বিল্ডিং কোড মেনে হচ্ছে জানিয়ে তিনি বলেন, কিন্তু আগে করা ভবনের 90% ভূমিকম্প মোকাবেলায় উপযুক্ত নয়। তো এটা অবশ্যই আশঙ্কার কথা, আমি কোনো স্বস্তির কথা শোনাতে পারছি না। সতর্কবাণী এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতিটা আরও অনেক আগেই শুরু হওয়া উচিত ছিল, কিন্তু আর দেরি না করে এখনই শুরু করা, যে পুরনো বিল্ডিংগুলোকে মজবুত করার একটা প্রকৌশলগত সমাধান আছে সেদিকে যাওয়া। পুরনো ঢাকা, তার কারণ হচ্ছে এখানে অনেক বেশি বিল্ডিং, এই বিল্ডিংগুলোকে আমাদের যেটা বলে যে আবার এক ধরনের প্রযুক্তিগত সমাধানের দিকে নিতে বাধ্য করা, এবং আর জলাশয়ে হাত না দেওয়া, আর পাহাড়ে হাত না দেওয়া। আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের দুর্যোগের প্রস্তুতিও বাড়ানো।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেছেন, নিজেদের মধ্যে ঐক্য রেখে নেতাকর্মীদের চোখ কান খোলা রাখতে হবে যাতে স্বৈরাচারের দোসররা ঢুকে না পড়ে। সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত আলোচনা সভায় ডক্টর জাহিদ হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, স্বৈরাচারের বিচার শুরু হয়েছে, অন্য অপরাধীদেরও বিচার চলমান রয়েছে। তিনি আরও বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই, তাই সকলকে সতর্ক হতে হবে। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ আরও বাড়ানোর জোর দেন তিনি। মানুষের চাওয়া ও প্রত্যাশা বুঝে নেতাকর্মীদের রাজনীতি করার আহ্বান জানান ডক্টর জাহিদ। আশেপাশের লোকজনের কাজকর্ম সম্পর্কে সতর্ক থাকতেও নেতাকর্মীদের পরামর্শ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। আজকে যদি আমাদের মধ্যে কোনো বিভাজন হয় তাহলে লাভ হবে কাদের? লাভ হবে ওই পতিত বা পলায়নকৃত স্বৈরাচারের। আর এর ফসল ভোগ করার জন্য তারা উঠে পড়ে লেগে আছে। ওই ফাঁক দিয়ে আমাদের ঐক্যের কে যদি বিনষ্ট করতে পারে, সেই ফাটল দিয়ে ঢুকে পড়তে চেষ্টা করবে পতিত স্বৈরাচার। কারণ স্বৈরাচার তো পালিয়েছে, স্বৈরাচারের সব দোসর এই বাংলাদেশে আছে। আপনার আমার আশেপাশের মানুষগুলোর প্রতি খেয়াল রাখতে হবে, তারা কি করছে, তারা কি আচরণ করছে, তারা কি ষড়যন্ত্র করছে, দেশ বিরোধী কি কর্ম করছে। বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে জনগণ। সকালে খুলনা ডুমুরিয়া উপজেলার শাহপুর আন্দোলনিয়া ফুটবল মাঠে ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোলাম পরোয়ার বলেন, নির্বাচনে কেউ যদি ভোট কেন্দ্র দখল করে সিল মেরে নিয়ে যায় তাহলে কেন্দ্র দখল করে রাখতে হবে। এজন্য নেতাকর্মী সমর্থকদের সকাল থেকে কেন্দ্রের নিয়ন্ত্রণ নিতে হবে। আগামী নির্বাচনে ইসলামী দলগুলো সমঝোতার ভিত্তিতে ভোটের মাধ্যমে জয়লাভ করে নতুন বাংলাদেশ গঠন করবে বলেও জানান সেক্রেটারি জেনারেল। দলের পক্ষে আপনি কখনো পক্ষপাতিত্ব করবেন না, আমাদের কোনো পক্ষে আসার দরকার নাই, আপনি নিরপেক্ষ থাকবেন। কি বলেন, ঠিক কিনা? সরকার নিরপেক্ষ, প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। তা না হলে দলীয় স্বার্থে অন্যকে চাপ দিয়ে দলে আনা, ভোট কেটে ভোট কেন্দ্র দখল করে দিনের ভোট রাতে করলে কি পরিণতি হয় দেখেছেন না? এবারের নির্বাচনে যদি ভোট ডাকাতির চেষ্টা করেন, আপনাদেরও কিন্তু ওই পরিণতি বরণ করতে হবে। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ কোনো উদ্যোগ বা চিঠি দিয়েছে? কিছুই বলছে না পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখে কুলুপ আটার মতো অবস্থানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বিষয়টি জনগণের সামনে পরিষ্কার করার তাগিদ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের পর ভারতে আশ্রিত মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনাকে ফেরাতে আবারও চিঠি দেওয়ার কথা বলেছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। তবে সে চিঠি দেয়া হয়েছে কিনা বা কবে দেয়া হবে তা নিয়ে কিছুই বলছে না পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার এ বিষয়ে জানতে চাওয়া হলেও কথা বলেননি পররাষ্ট্র উপদেষ্টা এবং সচিব। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি স্পর্শকাতর উল্লেখ করে তা দ্রুত জনগণের সামনে খোলাসা করার তাগিদ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। নইলে ধোঁয়াশা আরও বাড়বে বলে মনে করেন তারা। অনেক সময় আমরা দেখি যে ফরেন পলিসিতে এক ধরনের হাইড অ্যান্ড সিক্রেট ইস্যু থাকে, কিন্তু এটি এমন একটি ইস্যু যে ইস্যুতে আসলে আপনার জনগণকে স্পষ্ট করা কিংবা সরকারের যে এর পরের পদক্ষেপগুলো কি হবে সেগুলো জানান দেওয়া, এটা সরকারের একদমই নৈতিক দায়িত্ব। গত এক বছরে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিতে আরও জোর দেওয়া উচিত ছিল বলে অভিমত সাবেক কূটনীতিকদের। আমরা জানি যে এক না এক সময় এটা রায় আসবে, সুতরাং রায় আসার সময়ই বা রায় আসার আগেই যদি যিনি অভিযুক্ত অর্থাৎ যিনি আসামি তাকে যদি আদালতের কাছে হাজির করা যেত সেটা সবচাইতে বেশি ভালো হতো। তো সেই লক্ষ্যে আমাদেরকে আরেকটু সক্রিয় হওয়া উচিত ছিল। সুযোগ কতটুকু ছিল সেটা আমি নিশ্চিত না। আমি নিশ্চিত যে সরকার সেটা বিবেচনা করেছেন এবং বিবেচনা করে এই পথে এগিয়েছেন। এখনও সেই কূটনীতির যে সুযোগগুলো আছে সেগুলো আমাদের অ্যাভেল করা উচিত। নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফর দুদেশের সম্পর্ক কিছুটা স্বাভাবিক করবে বলে প্রত্যাশা তাদের। প্রত্যর্পণের কাজে তেমন কোনো অগ্রগতি দেখা। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। সরবরাহ বাড়লেও সপ্তাহের ব্যবধানে বেড়েছে শীতকালীন বেশিরভাগ সবজির দাম। কেজিতে
15 থেকে 20 টাকা বাড়ার কথা বলছেন বিক্রেতারা। মাছের দামও বাড়তে, বাজারে সবজির কমতি নেই, শিম, ফুলকপি আর লাউয়ের প্রচুর সরবরাহ। তবে বিক্রেতারা বলছেন সরবরাহের তুলনায় দাম বেশি। আগামী সপ্তাহ থেকে দাম কমার আভাস দিচ্ছেন তারা। চাষের মাছের দাম কিছুটা কমলেও বেড়েছে খালবিলের দেশি প্রজাতির মাছের দাম। কেজিতে 10 টাকা কমে ব্রয়লার 170 টাকা এবং 20 টাকা কমে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 টাকায়। ডজনে 5 টাকা কমে ডিম বিক্রি হচ্ছে 130 টাকায়। সিজিএস এর বিশেষ আন্তর্জাতিক সম্মেলন বে অফ বেঙ্গল কনভারসেশন 2025 শুরু হচ্ছে আগামীকাল। চতুর্থবারের মতো আয়োজিত 3 দিন ব্যাপী এই সম্মেলনে রাজধানীর একটি হোটেলে 85টি দেশের 200 জন আলোচক, 300 জন ডেলিগেট এবং 1000-এরও বেশি অংশগ্রহণকারী যোগ দেবেন। এবারের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। অতিথিদের তালিকায় আছেন সাবেক রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, সামরিক বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক, ব্যবসায়ী ও বিনিয়োগকারী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। আজ এক সংবাদ সম্মেলনে সিজিএস এর প্রেসিডেন্ট জিল্লুর রহমান আনুষ্ঠানিকভাবে সম্মেলনের সূচনা ঘোষণা করেন। আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, গণতন্ত্র ফেরাতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই, তাই নির্বাচন বন্ধে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। বিকালে কেরানীগঞ্জের বামুনসুর মাঠে ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ভূমিকম্পে দেয়াল ধসে নিহত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের 52তম ব্যাচের 2য় বর্ষের ছাত্র রাফিউল ইসলাম ও গুরুতর আহত নুসরাত আক্তারকে দেখতে গিয়েছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। এই সময় তিনি নুসরাত আক্তারের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাজাহার শাহিন ও উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার জাকির হোসেন সহ অন্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে নরসিংদীর মনোহরদীতে। দুপুরে লেবুতল্লা নোয়াকান্দি হাজী আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এতে প্রধান বক্তা ছিলেন কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদুত হোসেন বিপ্লব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে শেরপুরে। সদর উপজেলার লসমনপুর ইউনিয়নের জমশেদ আলী মেমোরিয়াল কলেজ মাঠে 5000 মানুষের চিকিৎসা দেওয়া হয়। ক্যাম্পেইনের উদ্বোধন করেন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সভাপতি ডাক্তার হারুন আল রশিদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার পক্ষে লিফলেট বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কামরাঙ্গীরচর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী মনির হোসেন। বাদজুমা হোসেনী দালান, বক্সিবাজার, উর্দু রোড ও ইসলামবাগ এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি। সুনামগঞ্জ 1 আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সমাবেশ হয়েছে। বিকালে তাহিরপুর বাধাঘাট বাজারে এতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। এদিকে সুনামগঞ্জ 1 আসনে যুবদলের সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মাহবুবকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে গণমিছিল ও সমাবেশ হয়েছে। আসনটির 4টি উপজেলা থেকে আসা নেতাকর্মীরা এতে অংশ নেন। চিত্রশিল্পীদের শিল্পকর্মের প্রদর্শনী শুরু হয়েছে রাজধানীর লালমাটিয়ায়। সন্ধ্যায় গ্যালারি দ্য ইলিউশনস এর নবান্ন শিরোনামে এতে অংশ নেন 21 জন চিত্রশিল্পী। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী জামাল আহমেদ এবং শিল্প সমালোচক মইনুদ্দিন খালেদ। সামাজিক উন্নয়নে মনোবিজ্ঞানের অগ্রগতিকে কেন্দ্র করে 16তম মনোবিজ্ঞান সম্মেলন হয়েছে রাজধানীতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এর সময় পরিণত হয় এক মিলন মেলায়। সম্মেলনটিকে 2টি সেশনে পরিচালনা করা হয়। দিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা অধ্যাপক ও গবেষকরা বক্তব্য রাখেন। ঢাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক হোটেল চেইন হায়াত হোটেলস কর্পোরেশনের হায়াত প্লেস। উত্তরা জসিমউদ্দিন রোডে 85 রুম বিশিষ্ট নতুন এই হোটেলে অতিথিদের জন্য থাকছে আধুনিক ও আরামদায়ক সব ধরনের বিশ্বমানের সেবা ও সুবিধা। উদ্বোধনী অনুষ্ঠানে হোটেলটির জেনারেল ম্যানেজার কেভিন থমাস ম্যাক ইনটায়ার বলেন, হোটেলটিতে কিং টুইন বিমানবন্দর রানওয়ের ভিউ রুম সহ 85টি অত্যাধুনিক ও সুসজ্জিত রুম রয়েছে। অতিথিরা জিং রেস্তোরাঁয় সুস্বাদু সব খাবার ও দ্য মার্কেটে মজাদার স্ন্যাক্স উপভোগ করতে পারবেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। গ্রাউন্ড 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। সেনাকুঞ্জের সংবর্ধনায় ডক্টর ইউনূস। সশস্ত্র বাহিনী দিবসের শিক্ষা ও নির্মাণে রাষ্ট্র সরকার প্রধানের শ্রদ্ধা। সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সাথে বেগম জিয়ার বৈঠক। রাজনীতিবিদ সহ অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময়। চেয়ারপারসনকে বিদায় জানালেন 3 বাহিনী প্রধান।
ভয়াবহ ভূমিকম্পে কাঁপল দেশ। নরসিংদী, বংশাল ও নারায়ণগঞ্জে নিহত 10। রাজধানী জুড়ে আতঙ্ক। আরও বড় কম্পনের সতর্কবার্তা বিশেষজ্ঞদের। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই, সতর্ক থাকার আহ্বান জাহিদ হোসেনের। ভোট ডাকাতির চেষ্টা করলে কঠোর পরিণতির হুঁশিয়ারি গোলাম পরোয়ারের। মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনাকে ফেরাতে সরকারের উদ্যোগ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীরবতা। জনগণের সামনে পরিষ্কার করার তাগিদ বিশ্লেষকদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।